প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন রূপান্তরের সত্যের আজকের এই পর্বে। আমাদের বিশেষ আয়োজন স্টুডিওতে ভার্চুয়ালি আমন্ত্রণ জানিয়েছি আমাদের আমেরিকা প্রবাসী, যাকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই চেনেন, প্রকৌশলী ডক্টর আঞ্জুমান ইসলাম। তিনি একসময় বুয়েটে পড়াশোনা করেছেন, পরবর্তীতে আমেরিকায় পড়াশোনা করে আমেরিকার বিভিন্ন রাজ্যে তিনি নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন এবং বর্তমানে একটি সংস্থার সিইও হিসেবে কাজ করছেন। ডক্টর আঞ্জুমান ইসলাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শকদের। জি, আগামীকাল তো বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, হবে হবে না এরকম অনিশ্চয়তার ভেতরে এখন মনে হচ্ছে হবে। তো আপনার কি মনে হয় যে এই নির্বাচনে আসলে কে জিতবে? আম আসলে আপনি যেটা বললেন যে আসলেও এখনো সবার মনেই প্রশ্ন আছে নির্বাচনটা হবে কিনা। কারণ আজকেও আমি যে সমস্ত আলামত দেখছিলাম মাঠের ঢাকাতে, পল্লবীতে, মিরপুরে নানান রকম গন্ডগোল হচ্ছে। চট্টগ্রামেও দেখলাম একটা আসনে বিএনপির এক প্রার্থীর কার্যালয় পুড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে পরিস্থিতি এখনো খুব একটা ক্লিয়ার না যে আসলেও নির্বাচনটা হবে কিনা। তো আপনি যেটা প্রশ্নটা করছেন যে ইলেকশনে কে জিতছে, তো সেটা দিয়ে আমি একটু অন্যভাবে শুরু করি আরকি। যে এই যে তৈরি রেজাল্টের যে নাটুকে নির্বাচন হতে যাচ্ছে তাতে বিএনপি, জামাত, এনসিপি যেই জিতুক না কেন ভোটের মাঠে আর প্রচারণায় কিন্তু অলরেডি জিতে গেছে একটা পক্ষ, সেটা কে? ভারত। কেন বলছি? ভারত জুজু এবার ইলেকশনের প্রচারণায় কিন্তু একদমই ছিল না। ভারতের অনুকূল্য পেতে বরং সবাই ব্যাকুল ছিল, সবাই ভারতের বন্ধুত্ব চায়। আগে জামাত বিএনপির মুখে থাকতো ভারত বিরোধিতা, কিন্তু অন্তরে থাকতো ভারতের তাবেদারিত্ব। কিন্তু এবার সেটা একেবারেই ছিল না। সবাই ভারতের অনুকূল্য চাচ্ছে, সবাই ভারতের বন্ধু হতে চাচ্ছে। আর ওদিকে আওয়ামী লীগকে মরিয়া প্রমাণ করিতে হইল যে আওয়ামী লীগই একমাত্র ভারতের বন্ধু ছিল না। তো গিভেন দ্যাট, আসি আপনার প্রশ্নে যে কে জিতছে। তো এই যে 60% মানুষের রিপ্রেজেন্টেটিভ যে পার্টিটা আওয়ামী লীগ, তাকে বাইরে রেখে যে ইলেকশনটা হচ্ছে এত হাজার কোটি টাকা খরচ করে, তাতে আসলে কে জিতছে বলার চাইতে কে হারছে বলাটা সোজা। জনগণ আসলে হারছে। যেভাবেই হোক না কেন, এই যে যে একটা সাজানো নির্বাচন হচ্ছে, তাতে করে যে বিদেশি কিছু নাগরিকের কলমের খোঁচায় আওয়ামী লীগকে যে নির্বাচন থেকে ব্যান করা হলো বা পার্টি হিসেবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাইরে রাখা হলো, তাতে কিন্তু মানে এই নির্বাচনের আসলে উদ্দেশ্যটা কি? তো আমার এখানে একটা কথা মনে পড়ছে যে শেখ হাসিনা একসময় বলেছিলেন যে এতই যদি মানে কনভিকশন থাকে যে ক্ষমতায় আমরা জনগণের সাপোর্ট আছে, তাহলে আসো না ইলেকশনে, দেখি ইলেকশন করে দেখাও যে তোমরা জিততে পারো কিনা। তা আমার কেন জানি মনে হয় সেই ফাঁদেই এই আসিফ নজরুল, ইউনুস, ওয়াকার গং পা দিয়ে একটা ইলেকশন তো দিয়ে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ আবার সাহসও করতে পারেনি যে আওয়ামী লীগকে রাখবে, কারণ তারা জানে যে মানে এই সংসদীয় গণতন্ত্রে যদি একটা পার্টির 55 থেকে 60% ভোট মানে জনপ্রিয়তা হয়, তাহলে তো আসলে কোনো আসনেই তারা জিতবে না। তো এটা মানে 300 আসনেই জিতে যাচ্ছে, তাই না? মানে ওই আওয়ামী লীগ। তো সেইখান থেকে যেটা সমস্যাটা হয়ে গেল, যে তারা ভেবেছিল আওয়ামী লীগ, কেন এই কথাটা বললাম, আজকেই আমি আসিফ নজরুলের একটা বক্তব্য শুনছিলাম যেখানে উনি অনুনয় বিনয় কান্নার সুরে, নাকি সুরে মিউ মিউ করে বলছেন যে আওয়ামী লীগের কোনো লোকজন তো কোনোভাবেই কোনো আম, অনুনয় বিনয় করলো না যে তারা ইলেকশনে আসতে চায়, তাদের তো কোনো অনুশোচনা দেখালো না যে তারা এই গণ অভ্যুত্থান সোকল, তাদের ভাষায় আমি তো বলি মবক্রেসি করে, জঙ্গি আক্রমণ করে তারা জাতির ঘাড়ে চেপে বসেছে। তো ওই কারণেই আমি বলছি যে তাদের যে অনুনয় বিনয়ের সুর দেখতে পাচ্ছি, যে আওয়ামী লীগ তো আসলে আসলো না, তো এত কিছুর তারা যে করলো, তাতে করে কি হলো? তাতে করে যেটা হলো যে একটা সাজানো ইলেকশন, এখানে বিএনপি, জামাত আহ, নিয়ে মানে একেবারে লেজে গোবরে অবস্থা আর কি। আর আওয়ামী লীগ কেন ইলেকশনে আসবে? কারণ আপনি দেখেন, একে তো ব্যান করেছে, তারপরে যেই ইউএন এর ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটা, সেটাতে যেখানে একেবারে ডিসক্লেমার দিয়ে বলা আছে এই রিপোর্টকে কোনোভাবেই আম, বিচারিক কার্যক্রমের মানে ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না, সেখানে তারা সেটাই কেই ব্যবহার করে একমাত্র সাক্ষ্য, মানে একমাত্র না হলেও মূল সাক্ষ্য হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে একেবারে মৃত্যুদণ্ড দিয়ে ফেলেছে, তাই না? তো আওয়ামী লীগের তো এখানে ইলেকশনে আসার কোনো
প্রশ্নই আসে না। তার উপরে দেখেন এই যে তাজুল মার্কা যে একটা ফার্সিক্যাল ট্রাইব্যুনাল, এখানে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন থেকে শুরু করে মানে যে ঘটনাগুলো ঘটছে তাতে করে আওয়ামী লীগের তো আসলে ইলেকশনে আসার কথা না। তো ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট, কে জিতছে? আহ এখানে ওই কোবরা কনান্ড্রামটা আসে আর কি, যে ভারতে নাকি একসময় অনেক কোবরা সাপ হয়েছিল, তো বলা হয়েছিল সরকার থেকে যে কোবরা সাপ যদি কেউ ধরে এনে দিতে পারে তাকে টাকা দেওয়া হবে। এটাতে করে ভারতের মানুষজন প্রচুর কোবরা সাপ পালা শুরু করলো। তাতে করে মানে টাকা দিতে দিতে সরকারের অবস্থা খারাপ, তখন তারা আবার বলল যে না, আর টাকা দেওয়া হবে না। তো তখন ওই কোবরা সাপ যারা পালছিল তারা কোবরা সাপগুলোকে মাঠে ছেড়ে দিল। দিয়ে তাতে কি হলো, কোবরা সাপ আরো বেড়ে গেল। তো এখন বাংলাদেশের অবস্থাটা হয়েছে ওই রকম, যে এই সমস্ত জঙ্গি টঙ্গিকে পেলে তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়েছে, তারা মাঠে এনেছে। এখন পুরো বাংলাদেশটা তো তাদের খপ্পরে পড়ে গেছে। তো এখন বিএনপি শুরু করেছিল জামাতকে, মানে বিএনপির মাধ্যমেই জামাত রাজনীতিতে প্রবেশ করেছে বাংলাদেশে। বিএনপি ভেবেছিল জামাত সবসময় তাদের তাবেদার দল হয়ে থাকবে, কিন্তু তা তো হয়নি। তারাই এখন ফ্রন্ট ফুটে এসে বিএনপি জিতলেও তারা বিএনপিকে তো ক্ষমতায় যেতে দিবে না। আর জামাত জিতলে তো সবই শেষ, মানে বাংলাদেশের পুরো যে যে আমাদের যে ধর্মনিরপেক্ষ সংবিধান, নারী পুরুষের সমান অধিকার থেকে শুরু করে সবই শেষ। তো আলটিমেটলি যেটা বলছি আর কি, যে আহ, ওই ব্যালটের ক্যালকুলেশনে যেই জিতুক না কেন, হারবে কিন্তু বাংলাদেশ, হারবে জনগণ। এবং এই বিদেশি প্রভুদের কাছে মুচলেকা দিয়ে চরম নতজানু একটা দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ এই নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু মানে আপনি অনেক বিশদ ক্যানভাসে কথা বললেন। কালকে তো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও হচ্ছে। এই যে এত ঢাকঢোল পিটিয়ে সরকারি অনেক টাকা খরচ করে এই গণভোটের উদ্দেশ্যটা আসলে কি? ইউনুসের তো আসল উদ্দেশ্যটাই ছিল গণভোট করা, তাই না? মানে জাতীয় সংসদ নির্বাচনটা তারা পরে করতে চেয়েছিল, আগে গণভোটটা করে নেয়া। তো গণভোট তো আলী রিয়াজ আর ইউনুসের সেই যে আসল সংস্কার, কারণ তাদেরকে সংবিধানটাকে সংস্কার করতে হবে। কেন করতে হবে? কারণ এই যে অসাংবিধানিক ভাবে বা মবক্রেসির মাধ্যমে যে ইউনুস গং জাতির ঘাড়ে চেপে বসেছে, তো সেটাতে করে তো সংবিধান অনুযায়ী তাদের মাথার উপরে ফাঁসির দড়ি বলি আর মানে গিলোটিনের খড়গ বলি সেটা ঝুলছে। তো এই সংবিধানটাকে সংশোধন না করলে তো বা এই মানে 72-এর সংবিধানটাকে এখনো যে সংবিধান, এটার আওতায় তো তারা আসলে নিজেদেরই ফাঁসির দড়ি শক্ত করেছে। তো এই সংবিধান তাদেরকে সংশোধন করতেই হবে। আর সাথে তো আছে যে সমস্ত ইউনিফর্মড বাহিনী এই ইউনুস গংকে সাহায্য করেছে যে কোনো প্রণোদনায় বা যে কোনো মানে কি বলে ওটাকে, যে কোনো মানে শর্তে। প্রলোভনে, গ- হ্যাঁ যে কোনো শর্তে বা যে কোনো প্রলোভনে তাদেরও তো মাথার উপরে সেই খড়গই ঝুলছে, তাই না? তো সে কারণেই সংবিধানটাকে সংশোধন করা তাদের খুবই জরুরি। আর এটার ভিতরে তারা আবার কিছু তাদের মানে অনেক পুরনো কিছু তাদের যে অভিপ্রায় ছিল সেটাকেও যুক্ত করে দিয়েছে। যেমন বলি, যে বর্তমান সংবিধানের যে 70 অনুচ্ছেদে নির্বাচিত সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে গিয়ে কোনো বিলে ভোট দিতে পারবে না, তাই না? তো দিলে পরে সদস্যপদ চলে যাবে। কিন্তু তার মানে দেখেন, এটা যদি হয় তাহলে কিন্তু দলীয় হাইকমান্ডের কোনো আর কর্তৃত্ব থাকে না সংসদ সদস্যদের প্রতি। তো এটা একটা তারা চায়, তাতে করে কি হবে, তারা ওই যে আমেরিকার স্টাইলে বা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেরকম লবিং ফার্ম দিয়ে সংসদ সদস্য কেনা বেচা হয়, তো প্রচুর এনজিওর বদলে তখন দেখবেন লোকাল লবিং ফার্ম তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে ওই ওই ক্লাসটার একটা আহ, ইয়ে আর কি, মানে আহ, মানে কি বলে এটাকে, যে আহ, আয় উপার্জনের একটা ব্যবস্থা করা। আর তাছাড়াও যেটা বলি সেটা হচ্ছে আহ, ওই যে জিয়াউর রহমান বলেছিলেন না যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে ছাড়বো, তো সেরকম ব্যাপারটাই হচ্ছে এই যে উচ্চকক্ষ বলে ওনারা যে জিনিসটাকে আনছেন সামনে। তো উচ্চকক্ষ হলে কি হবে? আহ এই যে বাংলাদেশের সংবিধানে যে আছে জনগণ সকল ক্ষমতার উৎস, তাই না? ওটা কিন্তু আর থাকছে না, কারণ ওখানে ওই যে রিটায়ার্ড আর্মি অফিসার থেকে শুরু করে আমলা, তারপরে এই যে সো কল্ড এলিট সমাজ, বাংলাদেশের যে সুশীল বা নাগরিক সমাজ, তারপরে আহ, মানে এরা
হচ্ছে ওই জায়গাটাতে জায়গা পাবে, যারা কিনা জনগণের কাছে গিয়ে সাধারণ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে এসে সংসদ সদস্য হতে গেলে বা নীতি নির্ধারণ পর্যায়ে যেতে গেলে এদের তো জামানত বাজেয়াপ্ত হয়, এদের তো দুটা ভোটও নাই। কিন্তু ওই প্রক্রিয়াতে তারা ওই ক্ষমতার স্বাদ পেতে চায় আর কি। তো এটা হচ্ছে আমার ধারণা যে এটা ওই আলিরিয়া যে সংস্কারের অংশ আর কি। আর থার্ড যে পয়েন্ট আমি বলবো, এটা একেবারে ডিরেক্ট, বাংলাদেশকে আসলে পাকিস্তানিকরণ করা। এটার কারণ হচ্ছে মানে আমেরিকার কিন্তু অনেকেই থিঙ্ক ট্যাঙ্ক বলছে যে এনসিপির নির্বাচনী ক্যাম্পের পুরো ফান্ডিংটাই এসেছে পাকিস্তানি সরকারের কাছ থেকে। তো বাংলাদেশকে এখনো ইসলামাবাদ ইস্ট পাকিস্তান হিসাবেই চিন্তা করে এবং তাদের চিন্তা চেতনা, আমিও যখন অনেকের সাথে পাকিস্তানি বংশোদ্ভূতদের সাথে কথা বলি, ওনারা কিন্তু আমাকে বলতে চান ও হাম তো ভাই বেহেন এরকম করে কথা বলতে চায় আর কি। আমি বলি নো, সরি। তো এখন রাজনৈতিকভাবে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কিন্তু 91-এর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আর্মি ইনফিলট্রেশন খুব একটা হয়নি, অথচ পাকিস্তানে তো কখনো কখনো হয়তো রাজনৈতিক ব্যক্তিত্বের চেহারাটা সামনে রেখে পিছন থেকে সরকার চালায় আর্মি, অথবা কখনো কখনো নিজেরা একেবারে সরাসরি গদিতে বসে যায়। তো বাংলাদেশে যেহেতু এরকম হচ্ছিল না 91 সাল থেকে, এবং সংবিধানে ওই অসাংবিধানিক ভাবে কেউ যদি ক্ষমতা দখল করে তাদের আসলে পুরো মানে ওই ওই পুরোটাকেই থামিয়ে দেওয়া হয়েছে সংবিধানে বিভিন্ন ক্লজ অ্যাড করে। তো সেটা যেহেতু হচ্ছিল না, তো তারা এখন এই সংবিধান সংবিধান করে পাকিস্তানি আহ, যে পাকিস্তান গোষ্ঠী যেটা, তারা এখন ওয়াকার ইউনুস আসিফ গঙের মাধ্যমে এটাই করতে চাচ্ছে। কারণ এনসিপি তো আসলে কি, এনসিপি ইউনুস ইউনুসের সেই কি নিয়োগকর্তা ছাত্র, আর ওয়াকারের হচ্ছে সন্তান সমতুল্য, তাই না? তো এই যে ছাত্র আর মানে আর্মি, এই যে সম্মিলনেই এরা চাচ্ছিল শুরুতে এনসিপি কে ক্ষমতায় আনতে, কিন্তু যখন দেখলো যে না এনসিপির জনপ্রিয়তা কিছুতে বাড়ানো যাচ্ছে না বরং ফল করছে, তখন তারা জামাতের সাথে তাদেরকে ট্যাগ করে দিয়ে একেবারে পাকিস্তানি আদলে একটা রাজনৈতিক আহ, ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে, যেখানে ওয়াকার ইউনুস মূলত হয়তো আজিম মুনিরের মতো হয়ে যাবেন আর কি। তো এই গণভোটের পিছনে আসলে আমার এটাই আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং যে বাংলাদেশকে তারা পাকিস্তানিকরণ করতে চাচ্ছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, কখনো যদি এই আজকে যারা ক্ষমতা আসার চেষ্টা করছে এই ধারাটা যদি কখনো রাজনীতি ক্ষমতার বাইরে চলে যায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ক্ষমতায় আসে, এটা তো মানে ম্যাটার অফ এ সেকেন্ড, এটা আদালতে গেলেই এই যে গত 17 মাস জঙ্গি অভ্যুত্থান পরবর্তী শাসন, এই সংবিধান সংশোধন সবকিছু তো অবৈধ হয়ে যাবে। এবং পাশাপাশি নেপালে দেখেন, নেপালেও কিন্তু এই উচ্চকক্ষ নিম্নকক্ষ অ্যাড করে এমন একটা ব্যবস্থা করেছে যে সেখানে কোনো সরকারি আর স্থিতিশীল হতে পারছে না। 1 বছর 2 বছরের মাথায় আবার এরকম একটা সমস্যা হচ্ছে। যেটা বলছিলাম ওটাই তারা চায় আর কি। কারণ আপনার যদি স্থিতিশীলতা থাকে তাহলে বিনিয়োগ আসবে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেই বিনিয়োগ আসবে, ব্যবসায়ীরা ইনভেস্ট করবেন, লোকাল ইনভেস্ট হবে, কুটির শিল্পগুলো গড়ে উঠবে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের যথাযথ দাম পাবে এবং ইকোনমিটা রোল হবে এবং তাতে করে জিডিপি বৃদ্ধি পাবে। তো এই পুরো জিনিসটা তো মানে রাজনৈতিক মানে অস্থিরতা থাকলে তো কোনোটাই হচ্ছে না। এবং ওটাই হচ্ছে উদ্দেশ্য যে রাজনৈতিক স্থবিরতাটা যাতে না থাকে, এবং সাথে যদি আর্মির কোনো, কারণ এখন আর্মিকে অনেকে কিন্তু বলেন যে ওদের আর কাজটা কি, তাই না? যদি আমাদের নিরাপদ একটা প্রতিবেশী থাকে তো তাদের তো বেসিক্যালি কোনো কাজ নেই। তো আর্মির নিজেকে ভ্যালুয়েবল করার একটা প্রচেষ্টা হচ্ছে যে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা থাকবে, এই ধরনের কি বলে সহিংসতা থাকবে, তখন তারা এই যে নির্বাহী ক্ষমতায় মাঠে আছে তাদের এক রকমের গুরুত্ব পাচ্ছে তারা। মানে আলটিমেটলি ওই দ্বিকক্ষ বিশিষ্ট বলি যাই বলি না কেন, এই পুরোটাই হচ্ছে রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করার একেবারে পায় তারা। আচ্ছা, এই যে নির্বাচন করছে বা ডক্টর ইউনূস, তার কি অর্জন এই 17 মাস পরে নির্বাচন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া? আপনার কি মনে হয় ডক্টর ইউনূস এর মধ্যে দিয়ে কি অ্যাচিভ করছে? গুড কোয়েশ্চেন, রেলেভেন্ট কোয়েশ্চেন।
তো উনার ভাষাই বলি, এই যে এত কিছু লড়র বড়র করে, উনি তো এই কথাটা উনারই মুখের ভাষা, যে এত কিছু লড়র বড়র করে দিয়ে আমাদের বাংলাদেশের জিডিপি কে একেবারে তিনের নিচে প্রায় নামিয়ে এনে বিনিয়োগকে শূন্যর কোঠায় দাঁড় করিয়ে দিয়ে, মানে আমাদের পাসপোর্টের ভ্যালুকে একেবারে ডিভ্যালু করে, দেশ বিরোধী যে এত এত নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে উনি যে দেশের 12টা বাজিয়ে দিচ্ছেন, মানে আবার দেশের মানুষকে জালিয়াত বলছেন। চ্যাথাম হাউসে গিয়ে বললেন যে এদেশের মানুষ তো ভোট কিছু বুঝে না, টাকা পয়সা দিলেই বলে ভোট দিয়ে দিব। তো এত কিছু যে উনি করছেন, দেশটাকে একেবারে বিশ্বের কাছে একেবারে মানে মানে ইমেজহীন, একেবারে মানে যাচ্ছে তাই ভাবে উপস্থাপনা করছেন। তো ইউনূস কি পেলেন? তো একটা সময় কানাঘোষা হচ্ছিল যে বিএনপি বা জামাত যেই ক্ষমতায় আসুক না কেন, রাষ্ট্রপতি করা হবে ইউনূসকে। এবং ওটা প্রায় বোধহয় সমঝোতা হয়েও গেছিল, এবং তাকে শুধু যে প্রেসিডেন্ট করা হবে তা না, তাকে আজীবনের প্রেসিডেন্ট করা হবে। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে সেটা বোধহয় হচ্ছে না। কারণ এখানে কিছু ভূ রাজনৈতিক ব্যাপার আছে। কারণ ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাহলে কিন্তু প্রতিরক্ষাটা থাকবে রাষ্ট্রপতির হাতে। এবং এই লোক, এই যে ইউনূস, এ যে কখন যুদ্ধ শুরু করে দেবে তা তো বলা যায় না, এবং তাতে করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিরাপত্তা কিন্তু খুবই হুমকির মুখে পড়বে। তাই আমার যেটা ধারণা যে এটা বোধহয় হচ্ছে না। এবং আমার মনে হয় যে সেই শর্তেই বোধহয় তারেক রহমানকে ইন্ডিয়া বাংলাদেশে আসতে দিয়েছে, যে ইউনূসকে রাষ্ট্রপতি করা যাবে না, বা ইউনূসকে এই দৃশ্যপট থেকে সরিয়ে ফেলতে হবে। তো তাহলে যদি মানে যদি সেই ক্যালকুলেশনটাই হয়, তাহলে আমার যেটা মনে হচ্ছে এখন, ইউনূস যে কারণেই বাংলাদেশটাকে পুরো মানে যাচ্ছে তাই অবস্থায় এনে ফেলেছে, তাতে করে ইউনূস সম্ভবত আসলে কিছুই পাচ্ছে না, তার জন্য অপেক্ষা করছে একেবারেই একটা বেদনা বিধুর বিদায়, এবং বড়জোর সে একটা সেফ এক্সিট পেতে পারে। সেটা হয়তো বিএনপি, জামাত, এনসিপি মিলে তাকে এটা ব্যবস্থা করে দিতে পারে। এবং আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মির্জাফরের পরে এই বাংলাদেশে সবচেয়ে বেশি ঘৃণিত নাম যেটা উচ্চারিত হবে, সেটা সম্ভবত হতে যাচ্ছে এই ইউনূস। খন্দকার মোশতাকের চাইতেও বেশি ঘৃণিত। এবং ইউনূসের কারণে অলরেডি কিন্তু নরওয়েজিয়ান যে নোবেল কমিটি, তারা কিন্তু অলরেডি প্রশ্নের মুখে পড়েছে। অনেক এই বিদেশি থিঙ্ক ট্যাঙ্করা বলছে যে নরওয়েজিয়ান নোবেল কমিটি যে শান্তি পুরস্কার যাদেরকে দেয়, তারা আসলে কিসের ভিত্তিতে এদেরকে শান্তি পুরস্কার দেয়। তো সে মানে বলা যায় না, এখন পর্যন্ত নীতি আছে যে কাউকে নোবেল প্রাইজ দিলে সেটাকে রিভোক করা যাবে না, বাট হু নোজ, ইউনুস কুড বি দ্য ভেরি ফার্স্ট ওয়ান। তো তার মানে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু ইউনুস তার সম্মান হারাচ্ছেন। এই যে 2026-এ যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাভোসে যে সম্মেলনটা হলো, এবার কিন্তু ইউনুসকে ওখানে ইনভাইটেড ছিল। আমন্ত্রণ জানানো হয় নাই। হ্যাঁ। তো ইউনুস আসলে, ইউনুসের আসল রূপ দেশের মানুষ তো জেনেই গেছে, বিদেশিরাও কিন্তু জেনে গেছে। তো আহ, যদি আর কি সার্বিকভাবে বলি যে ইউনুস আসলে এই নির্বাচন থেকে যা পাবেন বলে ভেবেছিলেন, সেটা উনি পাচ্ছেন না, বড়জোর একটা সেফ এক্সিট পাবেন। তবে একটা কথা আমি বলবো, সবকিছুরই একটা ভালো দিক থাকে। এই 2024-এর জুলাই অগাস্ট না ঘটলে আমরা আমাদের জাতি হিসাবে কিন্তু আমাদের ইউনুসের প্রতি এই মোহভঙ্গটা ঘটতো না। তো সেটাই সম্ভবত আমাদের এই জুলাই আগস্ট থেকে পাওয়া। ইউনুস কিছু পাচ্ছে না, ইউনুস মানে মোটামুটি গন কেস আর ইনুস কি। গন কেস। ইনুস ইউনুস gone এবং case। আমার তো মনে হয় ইনুসকে যারা বসিয়েছিল তারাও অত্যন্ত ফ্রাস্ট্রেটেড অন হিজ পারফরমেন্স, যেটা আমেরিকার অনেক সোর্সই এনশিওর করে। এবং শেষ দিকে যেটা হয়েছিল যে আমেরিকান পলিসি মেকাররা কিন্তু ইনুসের সাথে খুব একটা পলিসি রিলেটেড আলোচনা করতেন না, তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন ডক্টর খলিলের সাথে আলোচনা করতে। সো লেটস সি, ডক্টর ইনুস বলেছে উনি ফিরে যাবে ওনার ব্যক্তিগত ওয়ার্ল্ডে, দেখা যাক কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা সবাই তাকিয়ে আছি ওয়ার্ল্ডে উনি আসলে। তার 3-0 নিয়ে ফিরে যাবেন, এই কথাটা আমি না বলে পারছি না। উনার সেই ওয়ার্ল্ডে উনি 3-0 নিয়ে ফিরে যাবে ডক্টর ইউনুস। না, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের খুব চেনা এবং প্রিয় মুখ আঞ্জুমান ইসলামের কথা শুনলাম। আহ, তিনি যখন কথা বলেন আসলে অনেক নতুন নতুন ডাইমেনশন আমাদের চিন্তায় যোগ হয়। তো আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল রাখবেন, কালকে বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এবং
অনেকটা আশঙ্কার মধ্যে আমরা আছি, না জানি কি হয়। তো পরে দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।